এবং তার যোগ্যতা ধীরে ধীরে প্রকাশ পায়। কিন্তু তারপরেও আমরা যখন দেখি একটা মেয়ে কঠোর পরিশ্রম করে মাঠে থেকে যেটা যুদ্ধ করছে, তাকে না দিয়ে আমি আমার ওয়াইফকে এখানে করতেই হবে, তাকে রাখতেই হবে, অথবা বোনকে রাখতেই হবে। আপনারা যদি ইদানিং দেখেন আমাদের নির্বাচনের গ্রামাঞ্চলেও যদি দেখেন, বিভিন্ন মানে যারা আছেন বেশিরভাগ দেখবেন ওই রাজনৈতিক পরিবার বলে, অর্থাৎ আমার স্বামী, আমার পরিবার, আমার এরা রাজনীতি করেছে। কিন্তু যে মেয়েটা মাঠে রাজনীতি করছে, যে মেয়েটা কঠোর পরিশ্রম করছে, তাকে কিন্তু আমরা নমিনেশন দিচ্ছি না। কেন দিচ্ছি না? আমাদের এই দৃষ্টিভঙ্গির জন্য। যে দৃষ্টিভঙ্গি আমাদের সবসময় আছে, সেটাকে আমাদের ঠিক পরিবর্তন আজকে অবশ্যই দরকার, এবং সেটা হচ্ছে। আমি বলবো না যে হচ্ছে না, এটা হচ্ছে। কারণ আজকে আমরা দেখছি তৃণমূল পর্যায়ে আপনি একজন মহিলা, আপনি 3টা আসনে আপনি লড়াই করছেন, সেখানে আপনার একজন পুরুষ মেম্বার, সে কিনা একটা আসনে লড়াই করছে। এখানেই দেখা যাচ্ছে নারীর দক্ষতা কতখানি। যে নারী, তারও তো সে না, কিন্তু সে যখন নির্বাচিত হয়ে আসলো, তার জন্য কিন্তু কোনো কাজ নেই। তার কাজ কি? ফ্যামিলি প্ল্যানিং। তার কাজ কি? মানে এই মানে ছোটখাটো কাজগুলো তার জন্য থাকে। কিন্তু সেখানে আপনার কোনো রাস্তা নির্মাণ করেন, কারণ সেও তো জনগণের কাছে একটা কথা দিয়ে আসে, জনগণের কাছে যায়, তাকে বলে যে আমি নির্বাচিত হলে আমি এটা করবো, আমি ওটা করবো। এছাড়া তো নারীর অর্থনৈতিক সমস্যা আছে, সেটা তো খুব স্বাভাবিক। তবে এই অর্থনৈতিক সমস্যা আজকাল আমরা দেখছি যে নারীরা কিন্তু অনেক আত্মনির্ভরশীল হয়েছে। আজকে একটু আগে অতুল সাহেব অনেক সুন্দর কথা বললেন যে আমাদের প্রবাসী যারা যাচ্ছেন, যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, তার মধ্যে আমাদের নারী কত শতাংশ। তারা এত কষ্ট করে তারা যখন তার রেমিটেন্সটা পাঠালো, সেই রেমিটেন্স এখানে বাংলাদেশে তার পরিবার ভোগ করলো, আমার দেশ ভোগ করলো। কিন্তু সেই নারী যখন বিদেশ থেকে আসে, সেই নারী কিন্তু সেই মর্যাদা থাকে না। অর্থাৎ আমরা নারীকে কোনোদিন মর্যাদার সাথে দেখতে পাই। এখানে আমাদেরকে বলতে হবে যে আমরা নিজেরাই নিজেদেরকে অধিকার সচেতন করতে হবে। এখানে অনেকে প্রশিক্ষণের কথা বলছে, হ্যাঁ প্রশিক্ষণ তো অবশ্যই, কিন্তু সে অনেকে যেমন দেয়, যেমন কিছু কিছু এনজিও আছেন যারা কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে নারীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। এটা কিন্তু একটা বড় একটা ধাপ। কারণ প্রশিক্ষণ নারী, আমি সচেতন হচ্ছি না, আমার কি অধিকার আমি জানি না, সে অধিকারটাকে তাকে বোঝানো। তবে সেটার জন্য প্রয়োজন শিক্ষা। যে শিক্ষা আমি বলতে পারি আজকে না বাংলাদেশের নারী সমাজ শিক্ষার দিক থেকে এগিয়ে গেছে, অনেক অনেক দিক থেকে এগিয়ে গেছে, এটাও সত্য কথা। তবে হ্যাঁ, ওই যে নারীর সিদ্ধান্ত গ্রহণে আমি আমার দলের একটা উচ্চ পর্যায়ে আছি, কিন্তু আমি কি সবসময় পারি আমি আমার কথাটা জোর করে বলতে? এখানে আমি প্রশ্নটা রাখছি। এখানে অনেকেই আছেন যারা হয়তো রাজনীতি করেন, তারা বলবেন মানে আমি আমার কথাটা জোর করে, আমার সিদ্ধান্তটা জোর করে নিতে আমি পারছি না। কেন? সেখানে আমার এই যে এখানে একজন আমাদের বলেছেন নেতৃত্ব এবং কর্তৃত্ব দুটো যখন এক হয়ে যায়, তখন এখানে আমি যদি নারী নেতৃত্ব হয়ে বিরাট নেত্রী হয়ে গেলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমার মধ্যে কর্তৃত্বটা ঢুকে গেল, আমি কিন্তু তখন এই নারীর আমার আশেপাশে নারী সমাজকে দেখবো না, আমি আমার কর্তৃত্বটা ফলাবার চেষ্টা করব। এটা কিন্তু আমাদের সমাজেও বিদ্যমান। আর বেশি কিছু আমি বলতে যাচ্ছি না। তবে এখানে আমি সানিয়াকে এবং এখানে কানিজ ফাতেমা এবং জেপিকা, এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা খুব কষ্ট করে গবেষণা করছে। তবে একটা কথাই শুধু বলবো, আসুন আমাদের মেয়েদেরকে এখানে যে কোটা সিস্টেম একটা কথা বলেছে, কোটা সিস্টেমে আমি মনে করি, আমি জানি না, এটা আমি মনে করি কোটা সিস্টেম হওয়ার কারণে আজকে আমাদের মেয়েরা কিন্তু অনেক বেশি রাজনীতিতে এগিয়ে এসছে। তার কারণ তারা তখন একটা প্ল্যাটফর্ম পেয়েছে। এর আগে তো কোনো প্ল্যাটফর্ম পায়নি যেখানে সে কাজ করবে, যেখানে সে পিপুলের কাছে যাবে, লোকের কাছে যাবে। কিন্তু কোটা সিস্টেমে সে কিন্তু তার অন্তত একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে সে তার এলাকায় কাজ করতে পারছে, এবং তার কারণে পরবর্তীতে সে সাধারণ নির্বাচনে সে দাঁড়াতে পারছে। এটাও কিন্তু একটা কোটা সিস্টেমের একটা ফল। তবে হ্যাঁ, এই সিস্টেমেরও একটা সময় থাকা উচিত, যে সিস্টেমটার পরবর্তী পর্যায়ে আমরা এখন যেমন আমরা দেখছি আমাদের ভাইস চেয়ারম্যান, উপজেলা অনেক চেয়ারম্যান আছে যারা এবার নির্বাচিত হয়েছেন এবং এর আগেও হয়েছেন, অনেক ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সেখানে তারা অনেক সন্তান বলেন, অর্থনৈতিক অসুবিধা বলেন, অনেক কিছু তারা ভুক্তভোগী হয়েছে। এবং সবচেয়ে বেশি ভুক্তভোগী কোনটা হয় জানেন? যখনই আমার দলের ভিতর, সব দলের মধ্যে এটা আছে,
যখনই কোনো আপনি মনে করবেন যে আপনি এই মেয়েটা উঠছে কিংবা একে বাধা দেব কিংবা এই নির্বাচনে দাঁড়াতে পারে, তখন তার বিরুদ্ধে নানা রকম কটু কথা, নানা রকম আজে বাজে কথা, যেটা মেয়েদের মানে একটা বিরাট, সত্যি কথা বলতে কি, মেয়েদের যে সেলফ রেসপেক্টের উপর যেটা আঘাত আনে, সেই আঘাতটাকে কিন্তু তখন বাইরের জগৎ দিতে চেষ্টা করে। তাই আমরা আমাদের শুরু করলে হবে না, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের যে পুরুষতান্ত্রিক যে ভাইরা আছে, যারা আছেন, তাদেরও মানসিকতা চেঞ্জ করতে হবে এবং তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে। এখানে শুধু মেয়েদের অধিকার সচেতন করলে চলবে না, আমাদের ছেলেদেরও সঙ্গে সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে। তাহলে আজকে সমাজ আমাদের অনেক এগিয়ে গেছে, আমরা কথা বলতে পারছি, আমরা বিভিন্ন জায়গায় আমরা কাজ করতে পারছি, এটা ভীষণ সত্য কথা। কিন্তু তারপরেও এই যে বলেন না, সব জায়গায় আছে লবিং, আছে অর্থনৈতিক সমস্যা আছে, অনেক কিছু আছে। তার মধ্য দিয়ে কিন্তু যারা সত্যিকারের কিছু কিছু মাঠে যারা কাজ করে, সেই মেয়েরা আজকে এগিয়ে এসেছে। সেদিক থেকে আমি বলবো, আমাদের যে তৃণমূলে যে মেম্বাররা কাজ করে, তাদের যে সচেতনতা, তাদের যে কথাবার্তা, এটা আপনারা যারা তৃণমূল সাথে কথাবার্তা বলে বুঝবেন যে তারা কতটুকু অধিকার সচেতন, কিন্তু তারা পেরে ওঠে না তাদের ওই সামাজিক বাধার কারণে, পারিবারিক বাধার কারণে। তো আমি খুব বেশি বক্তব্য রাখবো না, আমি একটু অসুস্থ, কথা বলতে বেশি পারি না, সেজন্য আমি আসতে চাইনি। যাই হোক, আমার খুব ভালো লাগলো এসে, এবং এই গবেষণা আরো এগিয়ে এগিয়ে গেলে হবে না, আমাদের সবাইকে নিয়ে এই নারী সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে। সেটা শুধু নেতৃত্ব না, আমার কথা হচ্ছে অধিকার সচেতনতা দিয়ে তাদেরকে সত্যিকার অর্থে যে নেতৃত্ব আমাদের যে সামাজিক মূল্যবোধ, আমাদের সামাজিক সাংস্কৃতিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে অতীতে যেমন আমাদের নারীরা এটা বহলে আগামী দিনও তারা গণতন্ত্র বলেন, সামাজিক ঐতিহ্য এবং সমাজ সাংস্কৃতিক ঐতিহ্য, এটাকে রক্ষা করে আমাদের নারী সমাজ এগিয়ে যাবে, সেটাই আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি।